নমস্কার, পডকাস্ট বাই রেনেসার আরও একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ এমন একজনকে আমার পডকাস্টে নিয়ে এসেছি, তাকে আপনি ভালোবাসতে পারেন, ঘৃণা করতে পারেন, কিন্তু ইগনোর করতে পারবেন না। তাকে অনেকে বাজিগারের সাথে তুলনা করছেন। তিনি একেবারে সরে গিয়েছিলেন, আবার কামব্যাক করেছেন। হ্যাঁ, ভোটের মরশুমে এমন এক রাজনৈতিক নেতা আমার পডকাস্টের আজকের অতিথি, যাকে আপনারা কখনোই ইগনোর করতে পারেন না। তিনি যা বলেন রীতিমতো ভাইরাল। তিনি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ আছে। আমি তো দৌড়ে কখনো ছিলামই না। আগের পেছনের প্রশ্ন আসছে থেকে কেউ ধাক্কা মারে আমাকে সামনে করে দিয়েছে। এ লোকে প্রয়োজন ছাড়া আসে না, প্রয়োজন মিটে গেলে আবার আসে না। এগুলো সময়ের সঙ্গে সঙ্গে শুনেছিলাম, সেগুলো দেখার সুযোগ হয়। খারাপ লাগে আপনার? আমি সমুদ্রে জল খেতে গেছি, বলি মিষ্টি জল আশা করবো কি, তাদেরকে অ্যাডজাস্ট করতে সমস্যা হয়। সেই জন্য তারা এটা একটু উৎপাটাং লেগেছেন। বাইরের লোকেরা বেশি প্রশংসা করেছে, স্বাগত করেছে। দলের লোকেদের কী কষ্ট আমি এখনও বুঝতে পারিনি। মমতা বন্দ্যোপাধ্যায় এইবারে একেবারে মরণ কামড় দেবেন, কারণ ডু অর ডাই সিচুয়েশন। দিলীপ ঘোষকে সবসময় টাফ কাজ দেওয়া হয়। যদি গুন্ডামির রাজনীতি হয় তো তা সেখানে কি আর করা যাবে? সারেন্ডার করা যাবে না। তো সবাই বলে লন্ডন তো হলো না, ভেনিস হয়ে গেল। তার মানে কি আমরা আবার একটা রক্তাক্ত ভোট দেখতে চলেছি? এটা হওয়াটা খুব দরকার। বাংলার এই যে ট্রেনটা চেঞ্জ হওয়ার দরকার, এটা বাঙালিতে খুব লজ্জিত হই আমরা। মমতা ব্যানার্জি যে ধরনের নাটক করেন, হাত পা ভেঙে ফেলবেন, মাথা ফাটিয়ে ফেলবেন, এই ড্রামাগুলো ওনার আছে, লোকে এতে প্রভাবিত হয়ে যায় মহিলা হওয়ার জন্য। কিন্তু আমার মনে হয় সবসময় এটা কাজ করবে। সেপ আনসেপ বলে কিছু হয় না, প্রত্যেকটা ইলেকশন আলাদা হয়। বিজেপি বলেছে যে তারা সরকারে এলে তারাও ৩,০০০ টাকা করে ভাতা দেবে। জলে ফেলে দিলে সারা জীবন জলেই ফেলতে হবে। আমি চাইবো যে এমন দিন কিছু মানুষ যাতে স্বাবলম্বী হয়, পরিবর্তন হয়ই হয়। সত্যকে আপনি বেশি দিন চাপা দিতে পারবেন না। তাহলে মুসলিম সমাজ আপনাদের থেকে দূরে সরে যেতে পারে। যদি কষ্ট হয় তাদেরকেও সহনশক্তি বাড়াতে হবে। বাংলার পালস এই মুহূর্তে কি বুঝছেন? নমস্কার দিলীপ দা, কেমন আছেন? বিন্দাস, আমি তো ভালোই থাকি। লোকে বুঝে উঠতে পারে না এটাই। দিলীপ দা, শাহরুখ খানের একটা খুব বিখ্যাত ডায়লগ আছে, হার কে জিতনে वालों को बाजीगर कहते हैं। তো আপনি যেভাবে আবার ভোটের ময়দানে এসেছেন, তো আপনাকে কি বাজিগার বলবো? দেখো ভাই, আমি সাধারণ মানুষ, পার্টিতে সাধারণ কর্মী। পার্টি আমাকে বিভিন্নভাবে ইউজ করেছে, সেটা আমি করার চেষ্টা করি। পার্টি যারা চেয়েছে, কিছু সফল হয়েছে, কিছু হয়নি। দিলীপ ঘোষ আছে। এটাকে যদি ক্রিকেটীয় ভাষায় বর্ণনা করি, তাহলে দিলীপ দা এটাকে, মানে যদি নবজোৎ সিং সিদ্ধু এই সময় কোনো কমেন্ট্রি করতেন, তাহলে তিনি বলতেন হোয়াট আ কামব্যাক। সত্যি যেভাবে আপনি ফিরে এলেন, এটাকে তো হোয়াট আ কামব্যাকই বলা যায়। কামব্যাক তখনই বলবে যদি পার্টি ছেড়ে কোথাও চলে যায় লোকে। আমি তো পার্টির মধ্যেই ছিলাম। দায়িত্বের পরিবর্তন, হঠাৎ পার্টি আমাকে বড় বড় দায়িত্ব দিয়ে অনেক উপরে তুলে দিয়েছিল, তাই লোকেদের একটুখানি দৃষ্টিভঙ্গিটা অন্যরকম, বিরাট কিছু মনে করতো। আমি কিন্তু সেভাবে মনে করতাম, কোনো দায়িত্ব না থাকাও সেইভাবেই ছিলাম। আজকে আবার পার্টি ডেকেছে, প্রধানমন্ত্রী ডেকে কথা বলছেন, অমিত শাহকে কথা বলছেন, কারণ আমার পুরনো বন্ধুরা পরিচিত। আমার বিয়ে নিয়ে হাসি ঠাট্টা করছেন প্রধানমন্ত্রী। আমি সবই স্বাভাবিকভাবে নিই, অস্বাভাবিক কিছু না। তো আমার এটা নিয়ে খুব একটা কিছু মনে করছে না। ইলেকশন লড়তে যাচ্ছি আবার, তখন তো একেবারে নতুন ছিলাম, ইলেকশন লড়তে হবে বলা হলো। আমি ভাবলাম যে আরে বাবা, ইলেকশন আমি সবে রাজনীতি, বলে আরে কোই বাত নেই, লড়না পড়তা হ্যাঁ। অমিত শাহ বলে দিলেন, অমিত শাহ বললে তো করতেই হবে। জিতে গেলাম। তারপরে আবার ২ বছর পরে আবার লড়ো। এইভাবে চলে চলে কখন সময় পার হয়ে গেলো ৫-৭ বছর বুঝতে পারিনি। তো এখন তো অনেকটা সয়ে গেছে। কিন্তু দিলীপ দা, আপনি যতই বলুন, রাজনীতির অন্দরমহলের যে গুঞ্জন, তাতে আপনি অনেকটা পিছিয়ে পড়েছিলেন, আপনি অনেকটা সাইড লাইনে চলে গিয়েছিলেন। এখন আপনি যখন আবার ফিরে এলেন, এই যে পিছিয়ে যাওয়া, এগিয়ে আসা, এই সবকিছুর মাঝে এই সময়টায় মানুষকে কতটা চিনলেন? আপনার কাছের মানুষ, রাজনীতির মানুষ, তাদেরকে কিভাবে চিনলেন? আমি তো দৌড়ে কখনো ছিলামই না। আগের পেছনের প্রশ্ন আসছে থেকে কেউ ধাক্কা মারে আমাকে সামনে করে দিয়েছে। আবার আমি আমার জায়গায় দাঁড়িয়েছিলাম, কেউ দৌড়ে একটু এগিয়ে চলে গেছে, আমি আমার জায়গায় আছি। দেখতে এরকম লাগে অনেক সময়। বাসের মধ্যে বসে থাকলে মনে হয় গাছগুলো দৌড়চ্ছে। সেটা যে দেখে তার চোখের ভ্রম থাকে। আপনার কাছের মানুষ, আপনার পাশের মানুষ, যারা একসময় আপনার পাশে ছিল বলে দাবি করত, তারা আদৌ কি পাশে ছিল? কি ফিলিংস হয়েছিল এই সময়টায় আপনার? কতটা মানুষ চিনলেন? হ্যাঁ, রাজনীতিতে এলে একটু অন্যরকম, পরিবেশটা আলাদা, মানুষগুলো একটু অন্যরকম। তো রাজনীতিতে সবাই আসে না, সবাই থাকে না, সবাই সফল হয় না। কিন্তু সাধারণ সমাজে আমি ছোটবেলা থেকে ঘর সংসার এক প্রকার ছেড়ে যৌবনে এই প্রায় ৪০ বছরের বেশি এই কাজ করছি। হ্যাঁ, বিভিন্ন প্ল্যাটফর্মে করেছি। রাজনীতিতে বহু মানুষ সংস্পর্শে আসেন, বহু লোককে জানার সুযোগ হয়, সমস্ত স্তরের।
আমি রাষ্ট্রপতির বিমানে 2বার গেছি, ওনার সঙ্গে বন্ধুত্ব, প্রধানমন্ত্রী। তো এত বড় বড় মানুষ যারা ওখানে পৌঁছেছেন নিশ্চয়ই কিছু তপস্যা আছে ওদের। ঠিক সেরকম সাধারণ মানুষ অনেক প্রয়োজনে আসেন, তারা অতি সাধারণ মানুষ, তাদের সঙ্গে সুযোগ হয়। তো রাজনীতিতে লোকে প্রয়োজন ছাড়া আসে না, প্রয়োজন মিটে গেলে আবার আসে না। এগুলো সময়ের সঙ্গে সঙ্গে শুনেছিলাম, সেগুলো দেখার সুযোগ হয় যখন আপনি বললেন না পিছিয়ে আগিয়ে গেলে এগুলো খুব অনুভব হয়। খারাপ লাগে আপনার? না খারাপ না, আমি সমুদ্রে জল খেতে গেছি, ভাবছি মিষ্টি জল আশা করবো কি? তো নোনতা জলই হবে, জানি নোনতা জল থেকেই খাচ্ছি আমি, কিন্তু নিজের জীবনে এটা অনুভব হওয়ার সুযোগ হয়। আমাদের সাংবাদিকতার প্রফেশনেও আমরা দেখেছি যে যখন আমরা ধরুন মেইন স্ট্রিম থেকে সরে গেলাম, যখন আমাদের চাকরি থাকে না বা চাকরি চেঞ্জ করি, অপেক্ষাকৃত ছোট চ্যানেলে চাকরি করি, তখন কিন্তু মানুষ চিনতেও পারে না, ফোনও করে না। কিন্তু যে মুহূর্তে আবার নতুন চাকরি পাই তখন ঝাঁকে, ঝাঁকে মৌমাছির মতো কত যে মানুষ চলে আসে আমাদের সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট করার পর চাকরি সংক্রান্ত। মানে আপনি বলতে পারেন যে সেটা ১,০০০, ২,০০০, ১০,০০০ পর্যন্ত চলে যায়। তো মানুষ তখন মৌমাছির মতো ছেকে ধরে। তখন যে মানুষরা এককালে চেনা ছিল আবার অচেনা হয়ে যায়, আবার চেনা হয়। তো এখন নিশ্চয়ই যখন দিলীপ ঘোষ তিনি স্টেজে উঠলেন, অনেককে বাদ দিয়ে নরেন্দ্র মোদী বা অমিত শাহ দিলীপ ঘোষের কাছে গিয়েই একটু আ হাসলেন, মৃদু হাসলেন এবং তারপরে তার পিঠ চাপড়ে দিলেন। তারপর থেকেই বাংলার এই রাজনীতির ময়দানে ভোটের একেবারে উত্তাপে দিলীপ ঘোষ কোথাও যেন আবার প্রাসঙ্গিক এবং দিলীপ ঘোষকে নিয়ে রীতিমতো রেজোন্যান্স শোনা যাচ্ছে। তো এখন কি দিলীপ ঘোষ খানিকটা হলেও মৃদু হাসছে এইসব দেখে? না এগুলো আচ্ছা, এটা ঠিকই বলেছেন আপনি যে অনেক সময় আছে চেনা লোক অচেনা হয়ে যায়, প্রয়োজন হয় না যে একে দিয়ে কিছু হবে না, আবার একটা ঘটনাতেই সব মোড় ঘুরে যায়। এগুলো তো দেখে ভালোই লাগে, অনুভব করি, এনজয় মুচকি করি। হ্যাঁ, মুচকি হাসেন। হ্যাঁ, তো দেখলাম যে হঠাৎ ফোন বেড়ে গেছে। হ্যাঁ, তখন থেকে ফোন বাড়লো, কমেন্ট বাড়লো, লাইক বাড়লো। আর যেই ইলেকশন ডিক্লেয়ার হলো, আবার নাম ডিক্লেয়ার হলো, কাল থেকে আমি ফোনই ধরছি না ভয়ে। দেখছি এখন তো আবার ফ্লাইট মোডে দিয়েছি, নাহলে উপায় নেই। দেখছি লাল হয়ে যাচ্ছে আমার সমস্ত কল লিস্ট, আর যাদের ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে। তো এই ঘটনা হয়, আগেও হয়েছে আমার জন্য, নতুন কিছু না। আর এটা আনএক্সপেক্টেড না। আমরা দেখেছি যে বেশিরভাগ প্রশ্নই ভাইরাল হওয়ার জন্য অনেকেই আপনাকে করে। কিন্তু সেরকম প্রশ্ন আজকে আমি করব না। তবুও একটা প্রশ্ন আমার করতে খুব ইচ্ছে করছে যে দেখুন বিয়ে তো সবাই করে। বিয়ে করা তো কোনো পাপ নয়। ভালো সবাই বাসে। অনেকের বিয়ে না করলেও গার্লফ্রেন্ড থাকে, বিয়ের পরেও গার্লফ্রেন্ড থাকে। তো এইরকম একটা সময়ে আপনি বিয়ে করেছেন, এইটা নিয়ে এত হইচই, এত কালিমা লিপ্ত করা, এটা আপনার কি মনে হয় যে এটা এটা কি মানে এটা তো কোনো অন্যায় আমি দেখি না। কেন শুধু দিলীপ ঘোষ বলেই কি এটা করা সবার জন্য সব নয় তো। দিলীপ ঘোষ কেন বিয়ে করবে? প্রশ্নটা এরকমই। সবাই সব করতে পারে। হ্যাঁ, এটা ঠিকই, দিলীপ ঘোষ কেন চুরি করবে এটা বলতেই পারে। কিন্তু বিয়ে কেন করবে এটা একটু হয়তো অভ্যস্ত নয়। আমাকে এত বছর দেখেছেন যারা মানুষ অন্যভাবে জীবনযাপন, আমি কারোর উপরে ডিপেন্ড করি না। আমার প্রয়োজনকে আমি সীমিত করেছি। আর অনেক রকম ব্যাপার, পারিবারিক, সাংসারিক কোনো বিষয়ে আমি কোনোদিন থাকিনি। ছোটবেলা থেকে ঘর সংসার ছেড়ে বাবা-মার অনুমতি নিয়ে সমাজের কাজে গেছি। আমার আত্মীয়স্বজন ভাই বোনরাও আমাকে আশা করে না। আমি গেলে খুব ভালো, না গেলে আরও ভালো। তো এরকম একটা সেইখানে আমি সংসারী হচ্ছি, বাড়িঘর করছি। কোনো মহিলা আমার জীবনে এসে এটা কেউ দেখেনি আমাকে। তাদের তো অ্যাডজাস্ট করতে সমস্যা হয়। সেইজন্য তারা এটা একটু উটপাটাং লেগেছে আরকি। বাকি এটা কেউ কমেন্ট করে ফেলেছেন আবেগে এসে, কেউ ভয়ে, কেউ অন্যভাবে। না আপনি বলছেন বটে কিন্তু দলের তরফ থেকেও তো অনেকেই আপনার সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় পোস্ট পর্যন্ত করেছেন, আপনার সম্পর্কে বলেছেন। আসলে মানুষ তো সব জায়গায় না, সব মানুষ একই রকম হয়। সে দলে থাক, দলের বাইরে থাক। আর এই সময় দলের লোকেদের একটু বেশি কষ্ট হয়েছে, বাইরের লোকেদের কম কষ্ট হয়েছে। বাইরের লোকেরা বেশি প্রশংসা করেছে, স্বাগত করেছে। দলের লোকেদের কী কষ্ট আমি এখনও বুঝতে পারিনি। মমতা বন্দ্যোপাধ্যায় এইবারে একেবারে মরণ কামড় দেবেন। কারণ ডু অর ডাই সিচুয়েশন, তাকে হারাবার মতন কেউ নেই এটা তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে। এরকম একটা সময় আপনাকে আবার ভোটের ময়দানে মানে একেবারে এই উত্তপ্ত ভোটের ময়দানে আপনাকে বিজেপি একেবারে ঠেলে দিল বলা যেতে পারে। তো একটা কথা কি বলা যায় যে দিলীপ ঘোষ ছাড়া বিজেপির কোনো গতি নেই? না, আজ বিজেপি সেরকম নয় যে দিলীপ ঘোষ ছাড়া চলবে না। বহু নেতা এসেছেন, বহু কার্যকর্তা, পার্টি পোক্ত হয়ে গেছে। এখানে দ্বিতীয় হচ্ছে দিলীপ ঘোষকে সবসময় টাফ কাজ দেওয়া হয়। আমি এর আগে আরএসএস এর কাজ করেছি। আমাকে সুন্দরবন এলাকায় কাজ দেওয়া হয়েছিল, ওই সাউথ চব্বিশ পরগনা জেলাতে। তারপরে আন্দামান নিকোবরে পাঠানো হয়েছিল। বন, জঙ্গল, পাহাড়, নদী সব করেছি আমি। তো আমি সিজনড হয়ে গেছি। লোকের খুব ভরসা আছে যে পারবে। আপনি তো বলেছেন যে পাল্টা মারও দেয়া হবে। মারের পাল্টা মার। এটা কেন? রাজনীতিতে তাই হয়। যদি গুন্ডামির রাজনীতি হয় তো সেখানে কি আর করা যাবে? সারেন্ডার করা যাবে না তো। গুন্ডার সামনে আপনাকে শক্তি দেখিয়ে লড়তে হবে। পৃথিবীর ইতিহাস
ভগবান শ্রীকৃষ্ণও করেছেন, ভীম অর্জুনরা করেছেন, তারা ছেড়ে দেননি কাউকে, ক্ষমা করেননি। ভগবান 10 বার অবতীর্ণ হয়েছেন এদেরকে শেষ করার জন্য। এটা আমাদের ইতিহাস, এটা আমাদের পুরাণ। কিন্তু কেউ যদি ভয় পায় সে এটাকে স্বীকার করতে পারে না, তার নিজস্ব সমস্যা। সব সময় আর এইভাবে শেষ করতে হয়, নাহলে যুদ্ধ হচ্ছে, হাজার হাজার লোক মরে যাচ্ছে, ছেড়ে দিচ্ছে না কেন? বা বললাম তো অবতাররা করেছেন, সাধারণ মানুষ করেছে, প্রশাসন আছে, এনকাউন্টার কেন হয়, শ্যুট আউট কেন হয়? এই জন্য তো ধরে নিয়ে এসে খাইয়ে দিয়ে বোঝান, বাবা এরকম করিস না, ও জানে যে বোঝার লোক নাই, উড়িয়ে দাও। তো এই জন্য যখন আপনাকে এরকম পরিস্থিতির সামনে পড়তে হয় তখন আপনাকে শক্তি দেখাতেই হবে, শক্তি দিয়ে শক্তি হয়ে আর চ্যালেঞ্জ করতে হবে, সমাধান করতে হবে। তার মানে কি আমরা আবার একটা রক্তাক্ত ভোট দেখতে চলেছি? পশ্চিমবঙ্গের ভোট মানেই সেই রক্তের ছবি। আশা করব রক্তাক্ত হবে না। যেভাবে চ্যালেঞ্জ নিয়ে নির্বাচন কমিশন 2 ফেজেতে নির্বাচন করার সাহস দেখিয়েছে বাংলায়, এটা ঐতিহাসিক, বহু বছর হয়নি, জানি না কবে হয়েছে। এবং তার জন্য সেন্ট্রাল ফোর্স আসছে, তাদের ডিপ্লয়মেন্টের ব্যবস্থা হচ্ছে। এটা হওয়াটা খুব দরকার। বাংলার এই যে ট্রেন্ডটা চেঞ্জ হওয়ার দরকার। এটা বাঙালি হিসেবে খুব লজ্জিত হই আমরা, যখন 8 ফেজে ইলেকশন হচ্ছে, তারপরে খুন খারাপি হচ্ছে, লোকেরা ভোট দিতে পারছে না, হাহাকার হচ্ছে, বোম ফাটছে রাস্তায়, গাড়ি ভাঙা হচ্ছে, রাস্তায় অবরোধ করা হচ্ছে। খুবই লজ্জার বিষয়। কেন হবে? শিক্ষিত বাঙালি, মার্জিত বাঙালি, এদিকে বলবো আমরা, আর তার মধ্যে গুন্ডামি চলবে, আর যারা যোগ্য ভদ্র মানুষ বাড়ি থেকে বেরোতে পারবে না। তো কিসের নির্বাচন, কিসের গণতন্ত্র? এইবার এটাকে চেঞ্জ করার দরকার আছে। আপনি এতদিনের অভিজ্ঞ একজন নেতা, আপনি রাজ্য সভাপতিও ছিলেন। বাংলার পালস এই মুহূর্তে কি বুঝছেন? কি হবে? বাংলার পালস হচ্ছে পরিবর্তন চাই। অনেক হয়েছে, বদল চাই, অনেক হয়েছে, এবার বদল চাই, মানুষ চাইছে। দিলীপ দা, কিন্তু উল্টো দিকের মানুষটা মমতা বন্দ্যোপাধ্যায়, যার বিরুদ্ধে আপনারা লড়ছেন। মানে তৃণমূল নয়, মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস বিজেপি। এরকম একটা জায়গা থেকে অনেকেই আপনাদের দলের নেতারাও বলছেন যে অনেক কিছু করতে পারেন উনি, অনেক কিছু হতে পারে। এই অনেক কিছু কি বলছেন? আপনারা কি কোনো অশনি সংকেত দেখছেন? কি ভাবছেন আপনারা? না, মাটি কামড়ে পড়ে থাকেন না। মমতা ব্যানার্জি যে ধরনের নাটক করেন, হাত পা ভেঙে ফেলবেন, মাথা ফাটিয়ে ফেলবেন, এই ড্রামাগুলো ওনার আছে, লোকে তো প্রভাবিত হয়ে যায় মহিলা হওয়ার জন্য। কিন্তু আমার মনে হয় সবসময় এটা কাজ করবে। ওনার এক ভাই ছিল দিল্লিতে, কেজরিওয়াল, সে খুব চতুর ছিল, 2-3টে ইলেকশন জিতেছে, সমস্ত কংগ্রেসকে, টিএমসিকে হারিয়ে ভূত করেছে, বিজেপিকে হারিয়েছে। আজ কোথায়? তো সব দিয়েছে লোককে যা চাই, লোভ দেখিয়েছে, ভয় দেখিয়েছে, নান ধ্যান করেছে, কোনোটাই কাজ করেনি। যখন সময় আসবে সরে যেতে হবে। আমার মনে হয় মমতা ব্যানার্জির সে সময় চলে এসেছে। কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে মহিলা ভোটার যারা প্রায় আধা আধা, মানে আমরা বলতে পারি যে প্রায় 50% ওপরে মহিলা ভোটার এবং 27% মুসলিম ভোটার, এইরকম যখন একটা সমীকরণ, সেখানে আপনারা কোনো দাগ কাটতে পারবেন? উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার রয়েছে, যুব সাথী রয়েছে, আরো বিভিন্ন প্রকল্প রয়েছে, ইমাম ভাতা রয়েছে, পুরোহিতদেরও তিনি ভাতা দিচ্ছেন। তো আপনাদেরকে মানুষ ভোট সব কেন? রাজ্যে সব সরকার দেয়, তারপর অদল বদল হয়। যেমন এসআইআর এ নাম গেছে বাদ, 65 লক্ষ, 1 কোটি হয়ে যেতে পারে। যেমন সব টিএমসির ভোটার এরকম নয়, সেরকম সব মহিলা টিএমসির ভোটার এটাও নয়, বা সব সংখ্যালঘু ওনার ভোটার এরকম নয়। তা নাহলে তো তাহলে আসামে তো 40%-এর বেশি খ্রিস্টান মুসলমান মিলিয়ে। কী করে আমরা জিতলাম? 2বার জিতেছি, 3বারের জেতার প্রস্তুতি। গোয়াতে আরও বেশি, খ্রিস্টান রাজ্য ওটা, তাও বিজেপি বারবার ক্ষমতায় এসেছে, সব সিট জিতছে, লোকসভা, বিধানসভা। এত সহজে ইকুয়েশন না। ভোট ব্যাংক কল্পনা একটা ছিলই, কিছু কিছু আছেও বটে, কিন্তু একবারে সবাই একতরফা সব করে মনে হয়। মানুষ চিন্তাশীল, সব ইনফরমেশন লোকের কাছে তাকে যা ইচ্ছে বুঝিয়ে দিতে পারবে না। সোশ্যাল মিডিয়ায় খবর পাচ্ছে, লোকে দেখছে চোখে, সারা ভারতবর্ষে যখন যায় বাংলার বাইরের লোকেরা দেখে কি পরিবর্তন হয়েছে। আপনার কি মনে হচ্ছে যে ভোট যেদিন হবে, ভোটের দিন মানুষ নির্ভয়ে তার ভোটটা একেবারে ভোটিং কেন্দ্রে গিয়ে দিতে পারবে, মানে ইভিএম এ প্রেস করতে পারবে? এটা কি আপনার মনে হয়? আপনারা কনফিডেন্ট এ বিষয়ে? আশা তো করছি, সেটা করার চেষ্টা হচ্ছে। নাহলে নির্বাচন কমিশন করা হয়েছে কেন? যেসব অফিসারদের নিয়ে আসছে তাদের হিস্ট্রি দেখুন, তারা অনেক কড়া টক্কর দিয়ে এসছে, অনেক অভিজ্ঞতাও আছে। সেটা আমরা আশা করছি যে সদিচ্ছা আছে নির্বাচন কমিশনের, তার লাভ মানুষ পাবে। গত লোকসভা নির্বাচনে আপনাকে হারের মুখ দেখতে হয়েছিল, কিন্তু দুর্গাপুরে আপনি দাঁড়িয়েছিলেন। এবারে আপনার একেবারে পছন্দের জায়গা আপনার গড়, তাহলে আপনি কি একেবারে সেফ ক্যান্ডিডেট? সেফ আনসেফ বলে কিছু হয় না, প্রত্যেকটা ইলেকশন আলাদা হয়। হ্যাঁ, যেখানে আমি 2বার জিতেছি, মানুষকে জানি, পরিস্থিতি জানি, মানুষ আমাকে চেনে, তো আমার জন্য অনেকটা পরিচিত জায়গা। তো এখন তো পরিবর্তনের হাওয়া, সেজন্য আরও সুবিধা। কিন্তু দুর্গাপুরে হঠাৎই আমাকে যেতে হয়েছিল, পার্টির আলাদা প্ল্যানিং ছিল, কিন্তু আমি মানসিক প্রস্তুতি, অন্য প্রস্তুতিতে দেরি হয়ে গেছিল, কেন আমাদের মতো রেজাল্ট হয়নি।
আর সেটা আমার ভালো লাগেনি, কারণ আমাকে হারের মুখ দেখতে হয়েছিল বিনা কারণে। সেটা আমার একটু ইনসাল্টিং হয়েছিল। আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলেন? সব জানিয়েছিলাম, বলেছেন ওটা জেতার মতো সিট নয়, কিন্তু আমাকে এই রিস্ক নিতে হয়েছে। বলছেন না, কঠিন কাজটা আমাকে দেওয়া হয়, হতে পারে সফল হতে পারেনি। আচ্ছা, এবার কি মনে হচ্ছে আপনারা যদি এই ইলেকশনে জিতেও যান, তারপরে আপনাদের বিরোধী কে হবেন? আপনাদের বিরুদ্ধে যিনি থাকবেন, আপনাদের অপোনেন্ট, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাজ অ্যান অপোনেন্ট আরো বেশি সাংঘাতিক। তো তাকে সামলাতে পারবেন? না, মমতা ব্যানার্জি থাকবেনই, কোথায় থাকবেন সেটা কি করে বলতে পারেন? যদি ভবানীপুরে উনি হেরে যান তাহলে কোথায় থাকবেন? কালীঘাটে থাকবেন। আমরা তো বিধানসভার কথা বলছি। সেজন্য কি হবে না হবে, হ্যাঁ এটা ঠিকই যে সিপিএম, টিএমসি, বিজেপির মধ্যেই পজিশন অপোজিশন থাকবে, কারণ অন্য পার্টিরা অনেক দূরে আছে। তখন কি হবে? সরকার আমাদের হলে উনি কি করবেন? অন্য রাজ্যেও বিরোধীরা কিছু কম নন, তারাও লড়াই করছেন। গোটা দেশের তাবড় তাবড় নেতা। মমতা ব্যানার্জি সরকারে থাকলেও বিরোধী, আর বিরোধী থাকলেও বিরোধী। ওনার ক্যারেক্টার সবাই জেনে গেছে। তো সেই জন্য আর কিন্তন দেখাবেন উনি। না, আমি বলতে চাইছি যে ধরুন সিঙ্গুরের আন্দোলন, নন্দীগ্রামের আন্দোলন, বুদ্ধবাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাচ্ছেন, গোপালকৃষ্ণ গান্ধী যাচ্ছেন, তাকে বোঝাচ্ছেন, কোনোভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝলেন না এবং আল্টিমেটলি যেটা হবার সেটা হলো এবং তারপরে পরিবর্তন হলো। কিন্তু আমার প্রশ্ন যে এই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি নাছোড়বান্দা, সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন অপোনেন্টে যাবেন, গোটা দেশের সমস্ত রাজনীতিবিদরা, তুখর তুখর রাজনীতিবিদরা এক বাক্যে সবাই কিন্তু বলেন যে অ্যাজিটেটর মমতা বন্দ্যোপাধ্যায় ইজ নাম্বার ওয়ান। অন্যান্য রাজনীতিবিদদের সঙ্গে যদি তুলনা করা হয়, সেই অ্যাজিটেটর মমতা বন্দ্যোপাধ্যায় যিনি এই বাংলাতে থাকবেন, যদি আপনারা ভোটে জিতেও আসেন, তাহলে তাকে সামলাবার মতন তাকত বা ক্ষমতা আপনাদের আছে কি আদৌ? দেখুন, মহিলা হিসাবে ওনাকে সবাই একটু ট্রিট করেন, ভয় করেন। অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে বা লিডার হিসাবে ভয় করেন না। এখান থেকে মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। আমাদের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা, তিনি কিছু কম ছিলেন না, তিনিও খুব এসব করতেন, চালিয়েওছেন। একসময় তাকেও শান্ত হতে হয়েছে। সব কিছু একটা সীমা আছে, এক ধরনের চলে না। আপনাকে লোককে দিতে হবে। দেওয়া মানে ঘুষ দেওয়া, পয়সা দেওয়া নয়। লোক ভাবে যে শেষে কী পেলাম, আমার ছেলেমেয়েরা কী পাবে, কী পেলাম, এগুলো হিসাব করে। তখন হিসাব না মিললে মানুষ ডিসিশন নেয়। খালি চিৎকার চেঁচামেচি করে, নাটক করে বেশি দিন চলতে পারে না। কিন্তু এই তো বিজেপি বলেছে যে তারা সরকারে এলে তারাও ৩,০০০ টাকা করে ভাতা দেবে। তার মানে সেই তো ভাতার রাজনীতিই হয়ে গেল। অনেক রাজ্যে দেওয়া হচ্ছে। আমি চাইবো যে এমন দিন কিছু মানুষ যাতে স্বাবলম্বী হয়। জলে ফেলে দিলে সারা জীবন জলেই ফেলতে হবে, তাহলে বিকাশ হবে না। এই নিয়ে সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন এবার কমেন্টও করেছে, এটা ঠিক নয়। কিন্তু ট্রেন্ড চলে পড়েছে এখন। যেমন মানে ট্রেন্ডে আপনারাও যেমন মুসলিম ভোট ব্যাংকের ট্রেন্ড ছিল, এখনো কোথাও কোথাও আছে। সেটা চেঞ্জ করতে সময় লাগে, হবেই আস্তে আস্তে পরিবর্তন। অন্য রাজ্যে আমরা তো গেছি, আমরাও ভাতা দিয়েছি বা ভাতা বন্ধ করেছি, তারপরেও জিতি। দিলীপদা, এই বাংলাতেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে একটা কমিউনিটি তেড়ে আসছে না শুধুমাত্র তিনি আছেন বলে। তিনি যদি সরে যান, তার সরকার যদি সরে যায়, তাহলে তারা তেড়ে আসবে। প্রচ্ছন্নে তিনি কি হিন্দুদের কথাই বলছেন? প্রথম কথা, উনি আছেন, তারপরেও মুর্শিদাবাদে হিন্দুদের পালিয়ে মালদায় যেতে হচ্ছে। কাশ্মীরের চেয়েও ভয়ঙ্কর অবস্থা। আর বহু মানুষের এরকম ভ্রম থাকে, আমি সব করছি, আমি আছি বলে দুনিয়া চলছে, আমার ইচ্ছায় সব কিছু হচ্ছে। এই ভ্রমটা ইলেকশনের পরে ভেঙে যাবে। কিন্তু এই রাজ্যে পুজো আর্চা করলে কেমন যেন সবাই একটা ছোট চোখে দেখে। পুজো করা মানে খুব ধার্মিক হওয়া, মানে তাকে একটা স্ট্যাম্প করে দেওয়া হয়। মানে ধর্ম বা হিন্দু ধর্ম নিয়ে কাজ করাটা খুব টাফ। আমার নিজের একটা মাইথোলজি চ্যানেল আছে, মাইথোলজি বাই রেনেসা। আমি দেখেছি যে দর্শকরা যেমন এটাকে ভালোভাবে নেন, কিন্তু একটা শ্রেণীর মানুষ, বলা যেতে পারে যে এলিট ক্লাস, তারা কিন্তু এটাকে ভালোভাবে নেয় না এবং ভুরু কোঁচকায়, নাক কোঁচকায়। এটা খুব ছোট কাজ, এটা খুব খারাপ কাজ, এইভাবেই দেখা হয়। কেন? সঙ্গে আমি জুড়ে দেবো যে আপনারা যদি সরকারে আসেন, তাহলে এই যে ধারাটা, এই যে ভাবনাটা মানুষের মন থেকে, সেটা দূর করতে পারবেন আপনারা? দেখুন, এটা আজকে হয়নি, এগুলো ইংরেজ আমল থেকে শুরু করা হয়েছিল। এথিক তৈরি করা, মানে নাস্তিক তৈরি করা, সেকুলারিজম, যেটা ইউরোপে তৈরি হয়েছে। তার ফল আজকে ইংল্যান্ডকে ভুগতে হচ্ছে। ওখানে সেকুলারিজম এত চূড়ান্ত পর্যায়ে, লাভ জিহাদ ইত্যাদিতে আমাদের চেয়েও পার হয়ে গেছে। ওখানে ব্রিটিশরাই একে সংখ্যালঘুতে পরিণত হয়ে যাবে, অস্তিত্ব বিপন্ন আজকে ওদের। ফ্রান্স ইত্যাদি, ইটালি শিক্ষা পেয়ে আজকে আইন পরিবর্তন করছে। আমাদের সে রোগটা ছিল। শিক্ষিত বাঙালি যখন ইংরেজি শিক্ষায় প্রথম শিক্ষিত হয়েছে, তাদের বদগুণগুলো আমরা নিয়েছি। হ্যাঁ, বাংলা বলতে ভুলে গেছি। হিন্দুত্ব, ধর্ম, কর্ম খারাপ। ঠাকুর বলেছেন, কত ধর্ম আসবে, কত ধর্ম যাবে, হিন্দু ধর্ম থেকে যাবে। বিবেকানন্দ বলেছেন যে এই দেশ যতদিন থাকবে, এখানে বাবা ডুমরু বাজাবে, মা পাঁঠা খাবে। তারপরেও
শিক্ষিত বাঙালি সাহেবের সঙ্গে মিশতে গেলে টিকা লাগিয়ে যাবো, টিকি রেখে যাবো, এটা লজ্জাজনক। এগুলো বাদ, এগুলো খারাপ। তারপরে কমিউনিস্টরা সেটাকে আরও বাড়িয়েছে। তো আমাদের রক্তমজ্জায় চলে গেছে, কারণ কয়েক পুরুষ আমরা এগুলো দেখেছি। এগুলো ঠিক না। বাড়িতে ঘন্টি বাজাচ্ছি, পুজো করছি, সব করছি, তীর্থ করতে যাচ্ছি, দক্ষিণেশ্বরে আমার যাবো, কিন্তু এই ধর্ম হিন্দু আমি বলবো না, এই সেকুলারিজম ছিল না। আজ ঠিক উল্টো। আজকের নতুন যুবক সমাজ জয় শ্রীরাম বলছে, কালী মন্দিরে যাচ্ছে, অযোধ্যায় লাইন দিচ্ছে গিয়ে রাম মন্দিরে, এবং সোশ্যাল মিডিয়া দেখুন, হিন্দুত্ব, ভারতীয়ত্ব, আমাদের ধর্ম, কর্ম, সংস্কৃতি নিয়ে লেখা লেখি বলা ব্যাপক হচ্ছে। বড় বড় পোস্টার আসছে, হ্যাঁ, মিম আসছে, রিল আসছে, কী করে আসছে। তো পরিবর্তন হয়ই হয়, সত্যকে আপনি বেশি দিন চাপা দিতে পারবেন না। তো হিন্দু সমাজ আজকে বুঝতে আরম্ভ করছে, সেকুলারিজম করতে গিয়ে আমাদের অস্তিত্বই বিপন্ন আজকে। কিন্তু যদি এটা আপনারা করেন তাহলে মুসলিম সমাজ আপনাদের থেকে দূরে সরে যেতে পারে, তাই না? ওরা হজ নামাজ করতে পারে, আমরা দোষ, আমাদের কষ্ট হয় না। আমরা যদি পুজো পাঠ করে রামনবমী করে, আমার কষ্ট হবে। যদি কষ্ট হয় তাদেরকেও সহনশক্তি বাড়াতে হবে এখানে বাংলায় থাকতে গেলে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় স্বপ্ন দেখিয়েছেন যে তিনি কলকাতাকে লন্ডন বানাবেন। কতটা করতে পেরেছেন সেটা প্রশ্নাতীত। সেটা নিয়ে প্রশ্ন থাকবে। তবে স্বপ্ন না, এটা গল্প। গল্প বলেছিলেন লন্ডন করব, কি করেছেন, কটা ঘড়ি লাগিয়ে দিয়েছেন, লন্ডন হয়ে গেল। জলে টনটন করে, এখানে বৃষ্টি হলেই ভাসছে। কি পরিবর্তন করতে পেরেছেন? ঝড় এলো, 7 দিন ধরে রাস্তা বন্ধ, বলে 7 দিনের আগে গাড়ি ঘোড়া চলবে না, গাছপাত পড়ে গেছে। ববি হাকিম বলেছিলেন, মেয়র। তো লন্ডন মানে কি? সবাই বলে লন্ডন তো হলো না, ভেনিস হয়ে গেল। কিন্তু আমি যদি একটা প্রশ্ন করি যে যখনই ইলেকশন আসে কাদা ছোড়াছুড়ি, রক্তারক্তির ঘটনা, মারপিট এইসব নিয়েই কথা হয়। কিন্তু একটা প্ল্যানিং মানে সরকারে এলে আমাদের কি প্ল্যান, আমরা কি করব, মানে যে দলীয় ইস্তেহারগুলো দেয়া হয় সেটা নিয়ে কিন্তু খুব একটা কাটাছেঁড়া হয় না, সেটা নিয়ে কথা হয় না। এটা কেন? রাজনীতিটাকে এই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, একদিনে হয়নি এটা। আস্তে 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 আমরা ইশতেহারও প্রকাশ করব। আমরা পরিষ্কার করে বলবো যে আমি ক্ষমতায় এলে আপনার ছেলে গুজরাটে চাকরি করতে যাবে না, এখানে চাকরি করবে, ব্যবসা করবে। আপনাকে চিকিৎসা করতে ভেলোরে যেতে হবে না, এখানে চিকিৎসার ব্যবস্থা হবে। আপনার ছেলে মেয়েকে পড়তে ব্যাঙ্গালোরে যেতে হবে না, এখানে উচ্চশিক্ষা এবং শিক্ষাঙ্গনকে আমরা শুদ্ধ করব, সুরক্ষিত করব। এটা বলতে পারি, আমরা বলবো। এবং কেন্দ্র সরকারের সমস্ত সুবিধা আপনি বাড়ি বসে পাবেন। এটা বিজেপি এলে হবে। আমি আরো একটু স্পেসিফাই করে দিই। এই ধরুন বাইপাসের দুদিকে যেভাবে ফ্ল্যাট গজিয়ে উঠছে, বেশিরভাগ ফ্ল্যাটেই কিন্তু জলের কানেকশন নেই। মাটির তলা থেকে জল নেয়া হচ্ছে। অর্থাৎ আমরা পরিবেশ, ক্লাইমেট এগুলো নিয়ে কিছুই ভাবছি না, জলবায়ু নিয়ে ভাবছি না। আমরা অনেক কিছু কথার কথা বলছি কিন্তু তারপর তার ইমপ্লিমেন্টেশন কি হচ্ছে সেটা নিয়েও দেখছি না। গাছ লাগিয়ে দিচ্ছি কিন্তু গাছগুলো বেঁচে রইলো না মরে গেল সে নিয়ে আমাদের দেখার সময় নেই। মানে আমাদের সরকারের দেখার সময় থাকে না। এমনটা অভিযোগ ওঠে। এই এইরকম একটা অবস্থায় আপনারা কি কথা দিচ্ছেন যে আপনারা যদি সরকারে আসেন তাহলে এই বিষয়গুলোকে আপনারা দেখবেন? এই তো সেদিন ভূমিকম্প হলো, এইটুকু ভূমিকম্পতেই কিভাবে নড়ে গেল গোটা বাংলা এবং পশ্চিমবঙ্গ, বিশেষ করে কলকাতা। তো তাহলে যখন এইরকম একটা শিয়রে সমন ক্লাইমেট এবং জলবায়ু বা আমাদের যে পরিবেশ তা দিচ্ছে, তখন আপনারা যদি সরকারে আসেন তাহলে সরকার কোনো অপ্রিয় কথা বলতে যায় না, ভোট চলে যাবে। কেষ্টপুর বাগুইহাটি এলাকায় যে ফ্ল্যাট হয়েছে, সবাই গাড়ি কিনছে, গাড়ি পাড়ায় ঢুকতে পারবে না, ফুটপাত দিয়ে যেতে হয়, হেঁটে যেতে হয়, সাইকেল বাইক ছাড়া যেতে পারে না। এ তো ২০-৩০ বছর ধরে চলছে। আমিও দেখেছি কলকাতা আপনার পার হয়ে গেলেই উল্টাডাঙ্গা, তারপরে ফাঁকা ছিল। ১০-১৫ বছরের মধ্যে সবচেয়ে বড় শহর ওদিকে, সবচেয়ে বেশি লোক ওখানে। কেষ্টপুর দিয়ে আপনি হাঁটতে পারবেন না ভেতর দিয়ে, আমিও যাতায়াত করি। এখন লোকে নিউ টাউনের দিকে পালাচ্ছে, আর ওখানে থাকা যাবে না। ঠিক এদিকে সাউথ কলকাতায় যেগুলো কলোনি ছিল সেগুলো, তারপরে যেই হলো বাইপাস, অমনি কোথা থেকে লোক এসে চারদিকে জোড়া হয়ে গেল, নিয়ম নাই। গুলশান কলোনির নাম শুনেছেন, ৩ লাখের বেশি লোক থাকে, সব বাংলাদেশ থেকে এসছে। ৩,০০০ লোকেরও আই কার্ড নাই। কে আনিয়েছে? ওখানকার এমএলএ বসিয়েছে টিএমসির। তো এগুলো রাজনীতি, ভোট, সব হিসাব ভোটে হয় রাজনীতিতে। সেই জন্য এই পরিস্থিতি হচ্ছে। হ্যাঁ, কারো উইল পাওয়ার থাকবে, সরকার আসবে, সে সেগুলোকে বাবার মতো ভেঙে গুঁড়িয়ে দেবে, বুলডোজার চালাবে। কাউকে তো দায়িত্ব নিতেই হবে, খালি ভোটের চিন্তা করলে হবে না, দেশের চিন্তাও করতে হবে। ভারত পাকিস্তান যখন যুদ্ধ লাগলো তখন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে পাকিস্তানের একজন মন্ত্রী বা নেতা তিনি বললেন যে ওই তো দেখুন ওখানে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কত ভালো সরকার চালাচ্ছেন। ভারত সরকার তাদের অপ্রিয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা পছন্দ করেন। এমনকি বাংলাদেশের সরকারও অনেক সময় অনেক নেতা মন্ত্রী তারা মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অনেক ভালো ভালো উক্তি করেছেন। পাকিস্তান বাংলাদেশের লোকেরাই ভালোবাসে, কারণ তাদের জন্য আসার জন্য এখানে নিমন্ত্রণ আছে, থাকার নিমন্ত্রণ আছে, কোনো পাস লাগে না, এলে এখানে আই কার্ড পাওয়া যায়। এবং তাদের ভাষা মমতা ব্যানার্জির ভাষা একই। তা আমরা কি এটা পাকিস্তান বাংলাদেশ বানাতে চাইছি? উনি ওটাই চাইছেন।
যদি আপনারা সরকারে আসেন তাহলে এই যে বিভাজনের রাজনীতি, এটা হিন্দুর সরকার, এটা মুসলিমের সরকার, এই বিভাজন কি আপনারা মুছতে পারবেন? মানে আপনাদের গায়ে হিন্দুত্বের যে ট্যাগ আছে সেটাকে কি আপনারা মুছতে পারবেন? দ্বিতীয় কথা হচ্ছে যে মুসলিমদের এবং হিন্দুদের একই আইন, সেই আইনের পাঠ কি আপনারা পড়াতে পারবেন? মানে হিন্দুর জন্য আলাদা কানুন, মুসলিমদের জন্য একটা আলাদা কানুন, এই যে ব্যবস্থাটা, এই যে প্রশ্রয় বারবার অভিযোগ ওঠে, এইগুলোকে কি আপনারা দূর করতে পারবেন? মানে আমি আরো একটু স্পেসিফাই করে বলি, আনোয়ার শাহ বা রাজাবাজার অঞ্চলে যে সমস্ত বেআইনি দখলদার বহু বছরের পর বছর, বহু বছর ধরে তারা থেকেছে, তাদেরকে কিন্তু কোনোভাবেই সরানো হয় না। এবং সেখান দিয়ে মানুষ যদি যায়, একেবারে আপনারা দেখতে পারবেন যে রাস্তার উপরে উঠে এসেছে। এই জায়গাগুলোতে যে আইন এত লুজ, মানে আইন সেভাবে কিছু কাজই করে না। কেন করে না? ল অ্যান্ড অর্ডার কোনো কাজ করে না। কেন করে না? এই প্রশ্নগুলো বারবার ওঠে। তো সেখানে আপনারা শক্ত হাতে এই সাহসটা দেখাতে পারবেন যে আইন সবার জন্য এক? নাকি আপনারাও ভোট ব্যাংকের রাজনীতি করবো কি করবো না এসব ভবিষ্যৎবাণী করে তো লাভ নেই। আমরা করেছি। বিহার, ইউপি, মধ্যপ্রদেশ, আসাম দেখুন অনুপ্রবেশকারীদের গুঁড়িয়ে দিয়েছে বস্তিকে, মারকাট হয়েছে, গুলি চলেছে, কিন্তু করেছে। আমরা করতে পারি, কারণ আমরা ভোটের কথা ভেবে করি না, আমরা দেশের কথা ভেবে করি। তো সেখানে এই ধরনের কথাবার্তা বলে লোককে ভড়কানো আমাদের ইতিহাস আছে। আমরা করে তারপরে বলছি এই করে দেবো, তাই করে দেবো, সবাই বলে। আজকে মমতা ব্যানার্জি অনেক কিছু বলেছেন, বলা আর করার মধ্যে কত পার্থক্য হয়ে গেছে। তো এটা নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই। আর করতে পারলে একমাত্র বিজেপি করতে পারে। আমাদের মতো এই সিচুয়েশন আসামে, সেখানে করেছেন বিশ্ব শর্মা, দেখেছেন আপনারা কি করেছেন ওখানে। দিল্লি ফিল্লিতে পুরো বস্তি ভেঙে গুঁড়িয়ে দিয়েছি আমরা। গুজরাটে সেই ভেট দ্বারকাতে হাজার হাজার পাকিস্তানি এসে বসে গেছিল, পুরো কভার করে রাতারাতি বুল্ডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে, কিছু নাই, ওরাও হাওয়া হয়ে গেছে 10,000 লোক। এটা করতে হবে, এটা আমাদের মানে আমাদের সংকল্প। কিন্তু আপনি বলছেন বটে, কতজন হিন্দু এখানে থাকেন? হিন্দুদের ছেলেমেয়েরা তারা তো বাইরেই থাকেন। এটাকে তো ওল্ড এজ সিটি বলা হয়। অনেকেই বলে যে এটা তো ওল্ড এজ হোম। তো এরকম জায়গা থেকে হিন্দু ভোটের ভরসা করে শুধুমাত্র আপনারা সরকারে জিততে পারবেন? মানে সরকার এটা একটা সমস্যা তো, এই যে প্রায় 50 লক্ষ ছেলে বাংলার বাইরে চাকরি করতে গেছে, উপায় নেই। বুড়ো বাবা মাকে ছেড়ে গেছে, কারো ছেলে বউ আছে ছেড়ে গেছে, করবে কি, পেট চলে না, তারা চলে যাচ্ছে। অথচ বাংলাদেশ থেকে লোকেরা এসে এখানে মিড ডে মিল খেয়ে নেবে, 100 দিনের কাজ নিয়ে নেবে, শৌচালয় থেকে আরম্ভ করে আবাস যোজনার সুবিধা নিয়ে নেবে, তার বাড়িতে জলের কানেকশন হয়ে যাবে, সে পঞ্চায়েতের টিকিট পেয়ে পঞ্চায়েত, জেলা পরিষদ সমিতি প্রধান হয়ে যাচ্ছে। এ তো করেছে টিএমসি। তো সে জন্য এসআইআরে এই নামগুলোই তো বাদ গেছে, তখনই চিৎকার নামেছে দিদিমণির ভোট। মিঠুন চক্রবর্তী যেদিন নরেন্দ্র মোদী এলেন, একটা কথা বললেন যে একটা লোকের ৩০০-র বেশি বাচ্চা, সেই লোকটাকে আমি দেখতে চাই। কিন্তু এই এসআইআর নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের একেবারে অন্দরে গিয়ে যেভাবে লড়াই করলেন, এই ধকটাও তো থাকা দরকার। আজ পর্যন্ত ভারতবর্ষের রাজনীতিতে এরকম ঘটনা হয়েছে কিনা আমার জানা নেই। তার এই যে ধকটা, এই সাহসটা, এই লড়াকু মেন্টালিটিটা, এটাও তো মানবেন। ওনার এই ধকটাই আছে, আর কিছু নেই। বিনা কারণে লাফিয়ে পড়া, আন্দোলন করা, ঝামেলা করা, ধর্ণা দেওয়া, এর বেশি কিচ্ছু করতে পারেন উনি। আজকে যে সমস্যা তৈরি করেছে, মানে স্নেহ করেন না আপনার? না না, আমার সঙ্গে স্নেহ থাকা না থাকা কিছু না। আমি তো চোখে চোখ রেখে কথা বলি। আমি তো কারোর সঙ্গে বিনা কারণে ঝগড়া করতে যাই না। আপনি বিরোধী, আমি বিরোধী, নীতির প্রশ্ন আছে, দেশের প্রশ্ন আছে, তার বিরুদ্ধে গেলে আমরা চোখে চোখ রেখে কথা বলবো, সরাসরি চ্যালেঞ্জ করবো। করেছি আমি, তাই তো বিজেপিতে বেড়েছে। আর এটা খাওয়ার দম থাকে না করার। আমি রাষ্ট্রের জন্য এসেছি, এটা আমাদের মিশন, পশ্চিমবঙ্গকে পাল্টাবো, তার জন্য করবো। তার জন্য 250 লোক প্রাণ দিয়েছে আমাদের, ওদের গুন্ডাদের হাতে। এমনি এমনি হয়নি, খালি মুখে বললে হবে না, করে দেখাতে হবে। বিজেপি করে দেখাতে পারে। একটা সিনেমা বেঙ্গল ফাইলস এখানে এলো না, মানে আসতে দেওয়া হলো না। সব জায়গায় মুক্তি পেল, কিন্তু এখানে মুক্তি পেল না। মানে আর মনে করেন পশ্চিমবঙ্গটা আলাদা দেশ, সেখানে সংবিধান চলবে না, কোর্ট চলবে না, গভর্নর আসবে, ওকে মানবো না এখানে, রাষ্ট্রপতি এখানে আসবেন না, প্রধানমন্ত্রী, হোম মিনিস্টার আসবেন না, তাকে বিদেশি বলবো, এটা কি সম্ভব নাকি? বাঙালি কি এত বেকুব হয়ে গেছে এইসব কথাগুলো হজম করে নেবে? কতদিন হজম করবে? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো অগ্নিকন্যা। নিজের ভেতরে আগুন লেগেছে, পার্টির মধ্যে আগুন লাগবে, দেখে রাখুন না। অগ্নিকন্যা সবই ঠিক আছে, বিরোধী হিসাবে ঠিক আছে, কিছুদিন চলে, মানুষের ঠিক আছে। বাংলার মানুষ সহজে কাউকে তাড়াতে চায় না। কংগ্রেস কত বছর থেকেছে, সিপিএম 34 বছর, উনিও 15 বছর, বড় মায়া আমাদের। ঠিক আছে ঠিক আছে, পয়সা খেয়েছে, ঠিক আছে, ঠিক আছে, দুটো লোক নয় মারা গেছে, হ্যাঁ ঠিক আছে, একবার দিয়ে দিয়ে, এই করতে 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 15 বছর হয়ে গেল, ব্যাস। সদ্য মুকুল রায় চাণক্য মারা গেলেন, তার সম্পর্কে কিছু বলতে চাইবেন আপনি? মুকুল দা আমাদের পার্টিতেও এসেছিলেন, কিন্তু ছেলের ভবিষ্যৎ ভেবে আবার চলেও গেলেন।
শেষ জীবনটা খুব কষ্ট পেয়েছেন, অবহেলা পেয়েছেন, খুব কষ্ট লেগেছে আমারও। প্রতিটা ঘটনার দিলীপদা একটা মোরাল থাকে। এই ঘটনাটা মানে আমরা মোরাল সায়েন্স ছোটবেলায় পড়েছিলাম। এই ঘটনাটার মোরাল কি? আমরা যেটা একদিন শুনে এসেছি, সময় কাউকে ছাড়ে না, সময় কারো সমান যায় না, প্রমাণ হলো চোখের সামনে। অনেকে বলেন যে তোমার মধ্যে যদি প্রতিভা থাকে, ট্যালেন্ট থাকে, ক্ষমতা থাকে তাহলে তুমি ভুঁই ফুঁড়ে উঠবে। আমাদের মফস্বলের কথা। তো দিলীপ ঘোষ কি তেমনই যে ভুঁই ফুঁড়ে উঠে এলেন? ক্ষমতার একটা সীমা থাকে। ক্ষমতার যদি আপনি অপব্যবহার করেন, তাহলে সে ক্ষমতা উল্টো হবে তখন। ক্ষমতা যেমন আগে বর দিতেন দেবতারা মানুষকে, এটা হবে, ওইটা হবে। যদি তুমি মিসইউজ করো, তোমার শক্তি ক্ষয় হয়ে যায়। পৃথিবীর নিয়ম এটা, প্রকৃতির নিয়ম। আপনি যে সব জিনিসের অপব্যবহার করতে চান, তাহলে সেই শক্তি একদিন থাকবে না আপনার। আর প্রকৃতি আপনার উপরে পুরো শোধ নেবে। আমরা বললে ভগবান দেখবে, ভগবান কবে দেখবে জানি না। আমরাই দেখবো সব চোখের সামনে, দেখছি। দিলীপ ঘোষের সঙ্গে একটা ডায়লগ খুব বিখ্যাত যে দিলীপ ঘোষ মানেই একটা পপুলার ডায়লগ। সেটা হলো গরুর দুধের চোনা না মানে চোনা না মানে সোনা। এটা আপনি কেন বলেছিলেন? সোনা, সোনার ছেলে তো সোনার কথাই বলবে নাকি? না মানে অনেকে এটাকে নিয়ে মেম করে। অনেকে বলে যে গরুর দুধের চোনা আসলে। তো গরুর দুধের চোনা আপনি কি এটা এমনি, এমনি বলেছিলেন নাকি মুখ ফসকে বেরিয়ে গিয়েছে? এখন তো এ নিয়ে অনেক রিসার্চ হচ্ছে। স্পেন থেকে এসছে রিসার্চ যে গরুর দুধে সোনা পাওয়া যায়। তো সব মেটেরিয়াল তো আছে গরুর দুধে। আমাদের যে ভারতীয় দেশি গরু, এখন প্রায় ৩২ প্রকারের গরু আছে। অনেক ছিল, সেসব চলে গেছে জাতিগুলো। বিদেশি গরুর সংকর হয়ে গেছে। তো আমাদের এখানে বক্তব্য আছে যে আমাদের গরুর যে কুঁজ থাকে, বিশ্বের অন্য কোনো গরুর সেই কুঁজ থাকে না, ভারতীয় গরুর থাকে। তো আমাদের শাস্ত্র অনুযায়ী বা যারা এ ধরনের চর্চা করেন বলেছেন গোবিদ্যা নিয়ে, যে গরুর যে কুঁজ আছে তাতে একটা নাড়ি থাকে, স্বর্ণ নাড়ি। সূর্যের আলোতে সেই নাড়িতে পড়লে সোনা তৈরি হয়। যেন গরুর দুধ সোনালি রং, মোষের দুধ সাদা। আমি বাড়িতে মোষের দুধও খেয়েছি, গরুর দুধ। যে গরুর দুধই দেখেনি কোনোদিন, প্যাকেটের দুধ খেয়েছি, তাকে আমি কি বোঝাবো? বেশিরভাগ তো প্যাকেটের দুধ। অনেকে তো জীবনে দুধই খায়নি, মায়ের দুধ খাওয়ার পরে বোতল ধরেছে, সে বুঝবে কী করে? খুব বেশি কোকা-কোলা, ফান্টা। সেজন্য তাকে বুঝিয়ে লাভ নেই, বোঝার দরকারও নেই। তো সেজন্য এটা আমাদের ভারতীয় জীবন পদ্ধতি আছে, যেন এই গরুর দুধ সায়েন্সটা খেতে বলতে হয়। চাইছি। হ্যাঁ, সায়েন্সটা বলতে চাইছি। সায়েন্সটাই বলছি। এটা আমরা বলিনি, আজকে এই নিয়ে রিসার্চ হচ্ছে। স্পেনে রিসার্চ হয়েছে, ব্রাজিল হয়েছে। ব্রাজিল আমাদের দেশের গরু নিয়ে গিয়ে তার কি বলে জেনারেশনকে চেঞ্জ করতে করতে 60 লিটার দুধ দিচ্ছে ওখানে, এই দেশের গরু, ঘি ইত্যাদি। তো যারা আমরা কোনোদিন গরুকে গরু হিসাবে দেখলাম, আমরা তো গরুকে মা হিসাবে দেখি। হ্যাঁ, গরু, কুকুর, শুয়োরের মধ্যে কোনো পার্থক্য বোঝে না যারা, তারা গরুর দুধের কী মহত্ব বুঝবে? যেমন গঙ্গা বাকি নদীর থেকে আলাদা, এটা কে বোঝে? জল তো জলই আছে, কিন্তু গঙ্গা জলকে অমৃত বলি আমরা। সেরকম গরু হচ্ছে আমাদের মা। কই শুয়োরকে তো মা বলে না কেউ। তো গরুর সঙ্গে আলাদা সম্পর্ক, এটা আজ নয়, যুগ যুগ ধরে আছে। যারা ভারতকে বুঝতে পারেনি, তারা গরু বুঝতে পারেনি, তারা ধীরে ধীরে নিকেশ হয়ে যাবে ভারত থেকে, হতে আরম্ভ করেছে। দিলীপদা আজকে আপনার সঙ্গে কথা বলতে খুব ভালো লাগছে। এর আগেও আপনার অনেকবার ইন্টারভিউ নিয়েছি। কিন্তু আজকের কথা বলাটার মধ্যে অনেক সাবলীল। আপনি খুব খুশি ভিতর থেকে এটা মনে হচ্ছে। তো যেভাবে আপনি কামব্যাক করলেন নিশ্চয়ই এটাকে কামব্যাক বলব। তো এই কামব্যাকটায় আপনি কি সত্যি মন থেকে খুব পরিতৃপ্তি পেয়েছেন? মানে কোথাও একটা হেরে যাওয়া, সেই হেরে যাওয়া থেকে আবার ফিরে আসা সেটা যে কতটা গর্বের হয় আপনার কি এখন এই ফিলিংসটা হচ্ছে? যেন শান্ত, যে রোল পাই সেই রকম অভিনয় করতে হয়। আপনি সিনেমাতে সেনাপতির রোল করছেন, ঝনঝন করে তলোয়ার নিয়ে ছুটতে হবে। তো মন্ত্রীর রোল করছেন, তো একটু করে শান্ত হয়ে রাজাকে তো সুউপদেশ দিতে হবে না? তো অনেক সময় রোল পাল্টে যায়। মানুষের খালি পার্টিতে নয়, পরিবারেও হয়। ছেলে থেকে হয়ে গেল, যুবক হয়ে গেল, তার বিয়ে হলো, সংসারী হলো, তার বাবা হলো, তার মামা হলো, দাদু হলো। তো সব আর রোল, মানুষ তো একই থাকে, রোলটা পাল্টে যায় পরিস্থিতি অনুযায়ী। আপনারা সরকারে এলে কি মিডিয়ার রোল বদলাবে? কারণ এরকম একটা অভিযোগ ওঠে, আমি তার সত্যতা প্রমাণে যাচ্ছি না। কিন্তু একটা অভিযোগ ওঠে যে সরকারে যারা আছেন মিডিয়াগুলো তার হয়েই কথা বলে। এটা কেন? আর আপনারা এলে কি এই কালচারটা বদলাবে? মানে মিডিয়া কি খুব আ আমি বলতে পারি যে খুব স্বাধীনভাবে কথা বলতে পারবে? ফ্রিডম অফ প্রেস যেটাকে বলা হয় সেটা পাওয়া যাবে? কথাটা ঠিক। আসলে বিজনেস হাউস। তো বিজনেস যদি আপনি করতে যাবেন, লাভ লোকসান দেখবেন। তো লোকসান কে নেবে জেনে বুঝে? আর একেকজনের ক্যারেক্টার থাকে, প্রতিহিংসা পরায়ণ, বাপরে ওর বিরুদ্ধে বলা যাবে না। সাংবাদিক ধরে পিটিয়ে পিটিয়ে গাড়িতে তুলে যাচ্ছে পুলিশ। তো এগুলো তো, সাংবাদিকরা তো মানুষ,
চাকরি করতে এসেছে, তারা কেন মার খেতে যাবে সত্য বলতে গিয়ে? একা তো বলে আর পাল্টে দিতে পারে না, সমঝোতা করতে আরম্ভ করে। তারপরে মিডিয়া চালাতে গেলে অ্যাড চাই, সে ইলেকট্রনিক্স মিডিয়া হোক, প্রিন্ট মিডিয়া হোক, তার জন্য কার কাছে হাত পাতবে বলুন? ওখানে যদি টাইট দেয় তাহলে তো দোকান উঠে যাবে। এসব ব্যাপারে কিছু সমঝোতা করে, কিন্তু সবাই সমঝোতা করে না, হিম্মত করে বলে অনেকে। সেটাই তার আসল চরিত্র হওয়া উচিত, সেই জন্য লোকে ওকে বিশ্বাস করে। সেজন্য সব মিডিয়াকে সবাই বিশ্বাস করে না, তাও কাউকে বিশ্বাস করে, যেটা চ্যালেঞ্জ মিডিয়ার কাছে। মারাঠি অস্মিতার কথা আমরা বলি, কিন্তু বাঙালিদেরও একটা অস্মিতা আছে, বাঙালিদেরও একটা প্রাইড আছে, এই জাতির একটা ইতিহাস আছে এবং সেটা যথেষ্ট সুগৌরবের ইতিহাস। তো এরকম একটা জায়গা থেকে হিন্দু হোক বা মুসলিম, বাঙালিদের একটা ভয় আছে যে বিজেপি যদি এখানে আসে তাহলে বাংলা ভাষাটা, বাংলার যে সংস্কৃতি, কারণ তারা মনে করে যে নন বেঙ্গলিদের একটা বেঙ্গলি হেট রয়েছে, এটা 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 তাদের ওপর পড়বে, সেই কারণে বাঙালির যে বাঙালিয়ানা সেটা চলে যাবে। তো আপনারা কোথাও সেই ভরসাটা আচ্ছা, দিতে ভয় পারবেন? থাকলে 2,30,00,000 লোক ভোট আমাকে দিয়ে দিল। ভয়টা অন্যদের, বিজেপি এলে আমাদের দোকান উঠে যাবে, তারা এসব কথা বলে। যারা এটা বোঝাচ্ছে তারা গুজরাট থেকে এমপি নিয়ে আসছে, বিহার থেকে, যে এক বিন্দু বাংলা বোঝে না সে বাংলার কথা পার্লামেন্টে বলবে। বিহার ইউপির লোক এসে এখানে হয়ে যাচ্ছে, অতি সম্প্রতি রাজ্যসভায় গেছেন যারা, দেখুন না কারা। আজকেও মমতা ব্যানার্জি বলছেন, কালকেও বলেছেন যে এই অফিসারদের চেঞ্জ করেছে, একজন বাঙালি মহিলা চিফ সেক্রেটারি ছিল, তাকে পাল্টে দিলেন। হারতে গেলে এইসব যুক্তি দিতে হয়, বাঙালি, বিহারি, এ হিন্দিভাষী, বাংলাভাষী। মমতা ব্যানার্জির পুরনো রেসিপি, এসব পচে গেছে, আর হবে না। আপনারা মুখ্যমন্ত্রী ক্যান্ডিডেট ভোটের আগে ঘোষণা করেন না, জিতলেই জেনে যাবেন, হয়ে যাবে। কিন্তু ভোটে জিতলে যেই মুখ্যমন্ত্রী হোক, বাঙালির এই বাঙালিয়ানা বা বাঙালি অস্মিতা সেটাকে মেনটেন করবেন তো? মানে বাংলার মুখ্যমন্ত্রী একজন বাঙালিই হবেন তো? বাঙালি, এখানে বাংলায় অনেক যোগ্য ব্যক্তি আছে বাঙালি, বাংলাকে চালাবার মতো, চিন্তা করার দরকার নেই। সবাইকে বলছি আগে বিজেপিকে জিতিয়ে দিন, সুশাসনটা আমরাই দেবো। ক্ষমতার একটা আলাদা ভাষা থাকে, যখন ক্ষমতা পাওয়ার আগে সেই মানুষটা অন্যরকম থাকে, তার সঙ্গে রিচ করা যায়, কথা বলা যায়, অনেক কিছু শেয়ার করা যায়, কিন্তু ক্ষমতায় আসার পর মানুষটা বদলে যায়। এরকমটা ৩০-৪০ বছরে আমরা অনেকবার হতে দেখেছি। কিন্তু আপনারা কি বলতে পারছেন যে এই ক্ষমতার যে দম্ভ, ক্ষমতার যে ভাষা, যেটা দেখতে দেখতে ভারতীয় রাজনীতি এবং বিশেষ করে বাংলার রাজনীতি অভ্যস্ত হয়ে গেছে, সেই কালচারটা বদলাবে একদিন? ক্ষমতার যেমন ভাষা আছে, বিজেপির একটা কালচার আছে। 20টা রাজ্যে আমরা আছি, হাওয়ায় আসিনি, আকাশে আসিনি। আর 75 বছর ধরে আমরা সেই জনসংঘ থেকে 51 সাল থেকে এখানে চালিয়ে যাচ্ছি। 20টা রাজ্যে কেন্দ্রে একাধিকবার ক্ষমতা এসে, আমাদের নেতাদের চরিত্র দেখুন, ভাষা দেখুন, বাকিদের দেখুন। একটা রাজ্যে ক্ষমতায় তাদের ভুটানি দেখুন। আর 3 বার প্রধানমন্ত্রী মোদিজি, তার মন্ত্রীরা আছেন, তাদের ভাষা দেখুন। অটলজিকে দেখেছেন, আডবাণীজিকে দেখেছেন। তো কালচারের পার্থক্য আছে। তো আম গাছে আমই ফলবে, আমরা গাছে আমরা ফলবে। আম গাছে আমরা গাছে আম কী করে আশা করবো না? ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নেতাজি মেমোরিয়াল করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, এটাই স্বপ্ন, কিন্তু এখনো পর্যন্ত সেটা হয়নি। আপনারা সরকারে এলে নেতাজির যে যথাযথ সম্মান সেটা আপনারা দিতে পারবেন? মানে এটাকে নেতাজি মেমোরিয়াল করতে পারবেন? সরকারে এলে কিছু করতে হবে, তো সব আগে করে দিলে কী করে হবে? অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে, তবে দিলীপ ঘোষের কাছ থেকে একটা তার ফেভারিট ডায়লগ ভোটের আগে না হলে তো ভালো লাগে না, মানুষ নিশ্চয়ই শুনতে চাইবে। আপনি কি কোনো ডায়লগ দিতে চাইবেন? ডায়লগ আমি ময়দানে দিই, ঘরে দিই না। অনেক ধন্যবাদ দিলীপ দা আজকে কথা বলার জন্য। এই পডকাস্টটা এখানেই শেষ করছি। আজকের পডকাস্ট এখানেই শেষ করলাম। আজ আমাদের অতিথি ছিল দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের কাছ থেকে অনেক সোজা সাপটা, তিনি যেরকম স্পষ্ট বক্তা, সেই সমস্ত স্পষ্ট প্রশ্নই রাখার চেষ্টা করলাম এবং তিনি উত্তরও দিলেন। এই পডকাস্ট যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, আর তার সঙ্গে সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আরও একটা পডকাস্ট নিয়ে হাজির হচ্ছি। নমস্কার।